নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে উচিত কথা নিয়ে আপনাদের সঙ্গে আছি আজ 20 জুন শুক্রবার। আজকে আপনারা আমাকে সরাসরি শুনছেন। গত কয়েকদিনে যদি আপনাদেরকে এই প্রশ্ন কেউ করে যে সবচেয়ে বেশি কি বিষয় নিয়ে আলোচনা শুনেছেন বা সবচেয়ে বেশি কি নিয়ে নিজেরা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন অন্যের কাছে, সেটার একটা সম্ভাব্য উত্তর হতে পারে এমন যে নির্বাচন কবে হবে অথবা নির্বাচন কি আদৌ হবে। এখন নির্বাচন কবে হবে এই প্রশ্নটা যে সবার মনে বা তার চেয়েও এক ধাপ এগিয়ে গিয়ে বা পিছিয়ে গিয়ে নির্বাচন কি আদৌ হবে এই প্রশ্নটা যে সামনে এসেছে তার একটা বড় কারণ হচ্ছে নির্বাচনের একটা সম্ভাব্য ডেট আমরা চাচ্ছিলাম বা কেউ কেউ চাচ্ছিলেন, আবার কেউ কেউ চাচ্ছিলেন না। কারো কারো মুখে এরকম শুনছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আরো 5 বছরই থাকেন। অবশ্যই কারো কারোটা কে এমন গুরুত্বপূর্ণ যাতে মনে হইলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকতে চান সেটা কিন্তু আসলে পরিষ্কার না। কারণ হইলো এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেন নাই যে তিনি 5 বছর থাকবেন, তার অ্যাডভাইজাররাও কেউ বলেন নাই বা অন্য কেউ বলেন নাই, কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখা হয়েছিল। সেই ধোঁয়াশাটা ছিল এরকম, আগামী এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। সেই ডিসেম্বর টু জুন এর মধ্যে থেকে আবার একটা বিএনপির হুঙ্কার আসলো। বিএনপি বলল যে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে। এই পর্যায়ে অবশ্য এই হুঙ্কারটা আসছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এপ্রিল মাসের প্রথম ভাগে নির্বাচন হবে। সেইটা বিএনপি প্রত্যাখ্যান করলো। বিএনপি প্রত্যাখ্যান করে বললো যে না, ডিসেম্বরে ইলেকশন হবে, ডিসেম্বরে ইলেকশন হতেই হবে বা ডিসেম্বরে ইলেকশন হবে। এর মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা না হইলে কি হবে, বিএনপি সর্বাত্মক আন্দোলনে যাবে কিনা, সর্বাত্মক আন্দোলনে সে কাকে পাশে পাবে, জামাত সে সময় কি করবে। জামাত লন্ডনে গিয়ে তারেক সাহেব এবং খালেদা জিয়ার সাথে দেখা করার পরে ফিরে এসে জামাতের আমির বলছিলেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হইতে পারে, পরে আবার তিনি বলছেন যে এপ্রিলেও হইতে পারে। মানে ডিসেম্বরের এই হুঙ্কার পাওয়ার পর আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন কেন এই প্রশ্নের উত্তরে নানা রকম কথা শুনতে শুনতে লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, রাজার থেকে পুরস্কার নেওয়ার পাশাপাশি ফ্লাইট যে সময় একদম ঠিকঠাক হয়েছে তখন শুনলাম যে তারেক সাহেবের সাথেও তার একটা বৈঠক হবে। খুবই ইন্টারেস্টিং। সেই বৈঠক হওয়ার সময় বা বৈঠক হওয়ার আগে পরে অনেক ধরনের কিছু বাতাসে ভাসতেছিল। এর মধ্যে একটা তো ছিল যে বিএনপি চাচ্ছিল যে, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি তাই না, বিএনপি চাইতেছিল যে ভাই আপনাদের উপদেষ্টা পরিষদের মধ্যে অন্তত 3 জনকে আপনাদেরকে সরাইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের এটা জোর দাবি ছিল, এক ধরনের হুমকি ছিল, ধমকি ছিল। সেই 3 জন উপদেষ্টার মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ এবং জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং একজন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, এদের 3 জনকে অপসারণ করতে হবে। দেখা গেল যে বিএনপির সাথে প্রথম যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করছেন ঢাকায় তখন তিনি পাশে রেখেছেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে। ইন্টারেস্টিং। এরপরে যখন আমরা আবার দেখতে পেলাম যে তিনি লন্ডনে গেছেন, লন্ডনে যাওয়ার পরে তার সাথে বৈঠকে যিনি থাকলেন তিনি হচ্ছেন আরেক উপদেষ্টা যার অপসারণ দাবি করতেছিল সেই খলিলুর রহমান। কিন্তু বৈঠকটা হইল আবার খুব আন্তরিক পরিবেশে, খুব জোরে, মানে খুব 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 উষ্ণ করমর্দনের মধ্যে দিয়ে সেই বৈঠকের শুরু। আবহাওয়া কত ভালো, কি করলে আবহাওয়া আরো ভালো হতে পারে সেই সবেরটা আমরা একটু শুনলাম। পরে বাইরে হয়ে এসে একটা যৌথ বিবৃতি পাইলাম। সেই যৌথ বিবৃতি নিয়ে আবার যৌথ বিবৃতিতে বলা হলো যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক থাকলে 3টা জিনিসের কথা বলা হলো, সংস্কার, বিচার, এগুলি ঠিকঠাক হলে সময় মতো নির্বাচন হইতে পারে, এমনকি সেটা ফেব্রুয়ারিতেও হইতে পারে। আর এই ঘোষণা আসার পর থেকে বিএনপি শিবিরে মোটামুটিভাবে একটা বিএনপির সাথে শিবিরটা যায়। আচ্ছা যাই হোক, বিএনপির মহলে খুবই এরকম একটা ভাব শুরু হলো যে বিএনপি নির্বাচনে জিতেই গেছে। আসলে বিএনপি অলরেডি পাওয়ারে চলে আসছে, সবার মধ্যে একটা খুব আনন্দ ভাব, উনাদের উঁচা গলা কিছুটা মিহি হয়ে আসলো। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভালো, তারে যে আসলে তার সরকারকে যে সহযোগিতা করতে চায়, এমনকি বিএনপি ক্ষমতায় গেলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাকরি দেওয়া যেতে পারে সেই ব্যাপারেও তারা বিবৃতি দিয়ে দিলেন। চাকরি হলো চাকরি ডক্টর ইউনূস চায় নাই, তারাও দেয় নাই, বলছে আর কি যে কাজে লাগাইতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলে ওনাকে বেকার বসে থাকতে হবে না, বিএনপিও তাকে কাজে লাগাতে পারে। অবশ্য বেকার না বসে থাকার অনেক রকম ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার আগেও করছেন, ক্ষমতায় বসে থাকাও করছেন। অনেকগুলি জিনিস এখানে লক্ষণীয়। কেউ এগুলির দুষ্ট লোকেরা, আমার মতো দুষ্ট লোকেরা কেউ বলতেছেন যে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের গন্ধ আছে, শেখ হাসিনা সরকারের গন্ধ আছে, যেমন নিজের নামে নিজের মামলাগুলি বাতিল করে দেওয়া, তারপর হচ্ছে নিজের কর মৌকুফ করে দেওয়া, তারপরে হচ্ছে আইন কানুনে যেগুলি মামলা আছে সেই মামলাগুলি তুলে নেওয়া, গ্রামীণের নামে ইউনিভার্সিটি দেওয়া, গ্রামীণের যে কি বলে জানি একটা এটাকে কি বলে, পেপ্যালের মতো একটা সার্ভিস চালু করা, এগুলি চলতেছে। তো কেউ বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরবর্তী জীবনে উনি কি করবেন মোটামুটি ঠিক করে রাখছে। এর মধ্যে আবার
বিএনপিও আইসা বলছে যে ওনাকে কাজে লাগাইতে পারে, কিন্তু বিএনপির এই যৌথ বিবৃতি আবার জামায়াত পছন্দ করে নাই। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু লম্বা যেতেছে, তারপর একটু বলি। জামায়াত আবার পছন্দ করে না। জামায়াত যে পছন্দ করে না এটা বোঝা গেল কেমনে? এই যে কিছুক্ষণ পর আলাপ করবো যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে তাদের যাওয়ার কথা ছিল, ওনারা যান নাই। ওনারা বলছেন যে আমাদের এটা একটা প্রতীকী প্রতিবাদ। কারণ এই প্রতীকী প্রতিবাদ হচ্ছে তারা বৈঠক করেন ঠিক আছে, কিন্তু যৌথ বিবৃতি কেমনে দিলেন? এখানে তো বিএনপি ছাড়াও পার্টি আছে। এখন তারা ভোটের হিসাবে বা বেশিবার ক্ষমতা থাকার হিসাবে বড় পার্টি হইতে পারেন, কিন্তু গণতান্ত্রিক একটা আবহে যখন সব রাজনৈতিক দলগুলির সাথে একটা বৈঠক চলতেছে, আলোচনা চলতেছে, তখন অন্য রাজনৈতিক দলগুলি থেকে তো অস্বীকার করা যায় না। এই কথাটা কিন্তু ঠিক। আসলে যখন এরকম একটা আলোচনা চলতেছে তখন তো তাদেরকে অস্বীকার করা যায় না। জামায়াতের চইলা মানে প্রতীকী প্রতিবাদটাও ঠিক আছে। তো এই প্রতিবাদটারে মিনিমাইজ করার জন্য, মানে গোসা ভাঙানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করলেন জামাত ইসলামের আমির সাহেবকে ফোন করলেন। জামাত ইসলামের আমির সাহেবকে ফোন করার পরে জামাত ইসলামের আমির সাহেবের নির্দেশে বা তার কথায় জামাত ইসলামী আবার যোগ দিল রাজনৈতিক যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনে জামাত এরা এসে যোগ দিয়ে আবার আরেক কাহিনী করলো। মানে ওই উপস্থিত রাজনৈতিক দলগুলোর ওই ঐক্যমত্য কমিশনের সবার মধ্যে সিপিবি, গণফোরাম এবং এলডিপি নেতাদের কেউ বলতে থাকলেন যে জামায়াতকে সময় বেশি দেওয়া হয়েছে এবং জামায়াতের কথাই বেশি শোনা হইতেছে, অন্য দলকে কম সুযোগ দেওয়া হইতেছে। এইটার অবশ্য প্রতিবাদ জানাইতে গিয়া জামায়াতের নেতা আবার বললেন যে তাদের কয় % ভোট বা রিপ্রেজেন্টেশন আসে। এই কথাও কিন্তু আসলে ঠিক, কিন্তু রিপ্রেজেন্টেশন দিয়ে যদি বিচার করবেন তাহলে তো বিএনপি জামায়াত ছাড়া বাকিদের রিপ্রেজেন্টেশন কতটুকু আছে? বিএনপির তুলনাও কিন্তু জামায়াতের রিপ্রেজেন্টেশন অনেক কম, মানে সর্বশেষ ভোটের হিসাবে। পরে কি হবে তা জানি না, কারণ বাতাসে বহু রকমের জরিপ ভাসতেছে। এক রকমের জরিপে দেখা যাইতেছে যে বিএনপি ক্ষমতায় আইসা পড়ছে, যেটা আমি আগে কইছিলাম। আরেক রকমের জরিপ আছে এরকম যে 1991 সালে যেমন আওয়ামী লীগের লোকজন ভাবছিল তারা ক্ষমতায় চলেই আসছে, কেউ মন্ত্রিসভা গঠন করতে শুরু করছিল, কে কোন মন্ত্রণালয়ে পাবেন তা নিয়ে এক ধরনের ওতর চাপানো চলছিল। সেই সময় দেখা গেল আওয়ামী লীগ আসলে জিতেই নাই ওই নির্বাচনটা দিচ্ছে বিএনপি। এইবারও যেমন বিএনপি অনেক সাইজা পাইরা গুছায়া অনেক সুন্দর করে ঠিকঠাক হয়েছে, কিন্তু দেখা গেল যে বিএনপি নাও জিততে পারে, এই সম্ভাবনাও অনেকের মনে উকি দিচ্ছে। কিরকম উকি দিচ্ছে সম্ভাবনা? কেউ বলতেছেন যে জামাত 200 সিটের মতো জায়গায় জিতে যাবে, বিএনপি 100 সিটের বেশি পাবে না, ওরকম আর কি। তো সেইটা হলো জরিপের বিবেচনা না গিয়েও আমি বলতে পারি যে লন্ডন বৈঠকের পর বিএনপির লোকজনের মধ্যে, ওই কথা আমি ফিরে আসি, বিএনপির লোকজনের মধ্যে কিন্তু এরকম একটা ভাবসাব যে তারা আসলে পাওয়ারে চলে আসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা এখন একটা খুব সহযোগিতামূলক জায়গায় যাইতে চান, কারণ তার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসও রেডি হইতেছেন কিভাবে কি কইরা তাদেরকে আসলে ক্ষমতা হস্তান্তর করা যায়। এইদিকে চলতেছে হচ্ছে আরেক নাটক বড় মঞ্চে, যেটার কথা অল্প বিস্তর একটু একটা কইছি, ওই নাটকটার কথা আমি একটু বলি। নাটক কেন কইতেছি? নাটক কিন্তু কোনো নেগেটিভ সেন্সে কইতেছি না, নাটক মানে কিন্তু বানানো জায়গায় কইতেছি না, নাটক মানে হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি অর্থে আমি এটার মধ্যে নাটক করতেছি। মানে এই নাটক মানে এই না যে সাজানো নাটক, আমি বলতেছি হচ্ছে যে এখানে এক ধরনের বড় অ্যাক্ট মঞ্চস্থ হচ্ছে। সেই অ্যাক্টটা কি? সেই একটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে কিন্তু সংলাপের মধ্যে আমরা বয়কট দেখতেছি, হট্টগোল দেখতেছি, বলছি জামায়াতে বেশি সময় দেওয়া হইতেছে কিনা সেই জন্য 3টা পার্টির লোকজন আপত্তি জানাইছে, আবার জামায়াত আপত্তি জানাইছে, যৌথ বিবৃতি দেওয়া হইলো কেন সেইটা নিয়ে আমরা দেখছি যে সব পক্ষই বলতেছে এটা নিয়ে ছাড় দিতে হবে, ওইটা নিয়ে ছাড় দিতে হবে, এটা নিয়ে দেখতে হবে। মূল যে কথা, সেই কথার মধ্যে রয়েছে হচ্ছে সরকারের দায়িত্বে যিনি থাকবেন, সরকারের প্রধান যিনি হবেন, যেই দল ক্ষমতা পরিচালনা করবে, তাদের ক্ষমতার মধ্যে যেন একটা ভারসাম্য থাকে, তারা কেউই যেন এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো স্বৈরাচারী না হয়ে ওঠেন। অর্থাৎ শেখ হাসিনা যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছেন অ্যাবসলিউট ক্ষমতা দিয়া, সেইভাবে যেন এটা না হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে নানা ধরনের আলাপ চলতেছে। সেই আলাপের মধ্যে আমরা দেখতেছি যে বেশিরভাগ আলাপের ক্ষেত্রে, মানে আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজ প্রায় দিনই এসে সাংবাদিকদেরকে এর অগ্রগতি জানাইতেছেন এবং তিনি বিভিন্নভাবে বলতেছেন যে আসলে কিন্তু বড় দাগে বা মোটা দাগে কেউ কোনো দ্বিমত, মানে একদম কোনো কিছু আউটরেট রিজেক্ট করতেছে না, মতের কিছু পার্থক্য থাকতেছে। বিএনপির লোকজনও এটাকে আবার খুব সুগারকুট করে এরকম করে বলতেছে যে দেখেন এইটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এক একজন এক এক রকম মতই তো দিব, সবাই সব বিষয়ে একমত হবো, ব্যাপারটা তো এরকম না, বেশ একটা সুখী শান্তি এর মধ্যে পরিবেশ। কিন্তু আমরা দেখি যে এই
মানে জাতীয় ঐক্যমত্যের মধ্যে কোন বিষয়গুলি নিয়ে আসলে বেশি ঝামেলা সৃষ্টি হইতেছে। যেমন ধরেন, প্রথম আমি যে ঝামেলাটা দেখতেছি সেটা হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের কমিশন, মানে এনসিসি গঠনের সুপারিশ করছে সংবিধান সংস্কার কমিশন। তো এই 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 সুপারিশের মধ্যে কি আছে? এই সুপারিশের মধ্যে আছে বড় বড় চাকরিগুলি, মানে এটা ঠিক চাকরি না, এই বড় বড় পোস্টগুলি মানে চাকরি আসলে, প্রধান নির্বাচন কমিশনার, প্রতিরক্ষা বাহিনীর প্রধানগণ, অ্যাটর্নি জেনারেল সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও কমিশনের প্রধান নিয়োগ দেবে এই কাউন্সিল। পাশাপাশি রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আসলে কথা আছে, রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে আমি আলাদা করে কথা বলবো না। এখন আমাদের যে সংবিধান সংস্কার কমিশনের যা স্যারেরা আছেন, স্যাররা বলতেছেন যে ফ্রান্স, ক্যামেরুন, নাইজেরিয়া, ঘানা, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, কাজাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশে এরকম একটা কাউন্সিল আছে। তো এইটার পক্ষে রাজি কারা? এটার পক্ষে রাজি এনসিপি, জামায়াত, গণসংহতি, তারা রাজি কেন? তারা এটার মধ্যে এরকম বলতে চায় যে বড় বড় পোস্টগুলিতে এই নিয়োগ প্রদান যদি এককভাবে প্রধানমন্ত্রীর কাছে না থাকে এবং প্রধানমন্ত্রীর একটা অলংকারিক দায়িত্বই যদি শুধুমাত্র রাষ্ট্র